চর্চার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30। নমস্কার, শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান চ্যানেল ভিশন আয়োজিত আজকের ভাবনা। আজ আপনাদের সঙ্গে এমন একজনের পরিচয় করিয়ে দেব বা দিতে চলেছি, যিনি একই সঙ্গে শিক্ষা ও সংস্কৃতি জগতের ধারক ও বাহক। আপনারা একটা কথা ভালো জানেন যে রবীন্দ্রনাথ বলতেন, কোমল হীরের টুকরোকে বলে বিদ্যে, আর তা থেকে যে জ্যোতি ঠিকরে বেরোয় সেটাকেই বলে কালচার। সুতরাং সংস্কৃতি একটা মানুষের জীবনে একটা অন্য ধারা বহন করে, এটা খুব স্বাভাবিক। এবং শিক্ষা সংস্কৃতি দুটোর মিশেল যেখানে রয়েছে সেখানে অবশ্যই আপনারা একটা অনাস্বাদিত আনন্দ উপভোগ করতে পারবেন। আর যেই কবির কথা আপনাদের বলছি, তিনি আপনারা সকলেই কবি কুমুদরঞ্জন মল্লিকের নাম শুনেছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের নাম। তাদের আশীর্বাদ প্রাপ্ত 68 বছর বয়সী এই নবীন যুবক এখনো ঘোড়সওয়ারের মতো ছুটে চলেছেন। সেই যে আমরা অজিত দত্তের কবিতায় পেয়েছিলাম, কথার ঘোড়ার ঘোড়সওয়ার, নেই বনানী নেই পাহাড়, হাওয়ার বেগে গতি, অরুণ বরুণ ইন্দ্রজয়ী কথার মহারথী, তেপান্তরের পথিক সেজে মনের বনে পথ গড়ে যে, কথার বানের অগ্নিতে যে লঙ্ঘে হিমালয়। সুতরাং তিনি একজন কথার ঘোড়ার ঘোড়সওয়ার। তার কথা সাহিত্যের বিভিন্ন অঙ্গনে বিভিন্নভাবে ছড়িয়ে পড়েছে। তিনি শুধু একজন কবি নন, একজন লেখক নন, একজন যে প্রাবন্ধিক নন, অনেকগুলো বিষয় তার মধ্যে রয়েছে। সর্বোপরি তিনি একজন প্রাক্তন প্রধান শিক্ষক। তাই সেই মানুষটিকে যখন তার কবিতা আমরা শুনব, অবশ্যই আমরা চ্যানেল ভিশনের পক্ষ থেকেও মনে করেছি যে এই মানুষটির ভেতর এমন কিছু রয়েছে যা সমাজের কাছে শিক্ষণীয় হয়ে উঠতে পারে। অনেক গৌরচন্দ্রিকা করা হলো, এবার সেই কবির নামটি বলি। কবির নাম লক্ষণ দাস ঠাকুরা। আমরা তার প্রথম কবিতাটি আগে শুনে নিচ্ছি। আমার কাব্যগ্রন্থ ক্ষতের নৈশব্দ ভেঙে থেকে একটি কবিতা পড়ছি। কবিতার শিরোনাম রাস্তা। রাস্তা লম্বা হয়ে যাচ্ছে, যত যাচ্ছি আস্তে সামনেটা হচ্ছে বড়, যত ছুটছি পিছনটা যাচ্ছে বেড়ে। রাস্তা ঠিকই আছে, আমার ছোটার কোনো মাপ নেই। রাস্তা কারো একার নয়, আমার একা চলা নয়। এখানে হাঁটছে সময়, হাঁটছে নিয়ম। সকাল হেঁটে সন্ধে হয়, সন্ধে হেঁটে সকাল, ত্রিকাল হেঁটে আবার একালে দাঁড়ায়। জপের মালা ঘুরতে ঘুরতে একই জায়গায়। রেলের উপরে গাড়ি ছুটছে, গাড়িতে চড়ে দেখি রেল ছুটছে। তুমি গেছো চিল্কায়, আবার ফিরছো কলকাতায়। রাস্তা তোমার একটাই, কিন্তু তোমার একার নয়। রাস্তা কারো একার নয়, এই কবিতার মধ্যে দিয়ে দেখুন কবি কিন্তু একটি সরল সত্য আমাদের বুঝিয়ে দিয়েছেন। অর্থাৎ আমাদের সকলের জন্যই রাস্তা, পথ কারো একার নয়। এবার এই যে একটা সকলকে নিয়ে চলার সহমর্মিতা, সহানুভূতি, এই যে একটা মানসিকতা কবির মধ্যে কাজ করেছে, তার পাশাপাশি এই কবিতা আমরা বা এই কবিকে আমরা একটা জায়গায় দেখছি, কবি কিন্তু বারে বারে একটা মেলবন্ধন, একটি বৃত্তাকারের মেলবন্ধন কবির কবিতা যত পড়েছি তত দেখেছি নানাভাবে। কখনো একটা পৃথিবীটা একটা
গোল, বা কখনো একটা গোলাকার, বা কখনো একটা বৃত্তাকার, এই কথাগুলো ঘুরে ফিরে বারবার এসেছে। বারে বারে যেন কবি মনে করিয়ে দিতে চেয়েছেন যে আমরা কিন্তু সকলেই একটি বৃত্তের মধ্যে আবদ্ধ। এটা যেন কোথাও যেন একটা, মানে রবীন্দ্রনাথের যে সেই কথা, শুধু যাওয়া আসা, শুধু স্রোতে ভাষা, এই কথাটাই যেন মনে করিয়ে দেয়। আবার আমরা নীরেন্দ্রনাথ চক্রবর্তীর একটি সম্ভবত দশম শ্রেণীর পাঠ্য ছিল, এখন আছে কিনা জানি না, ওই যে বিষয়টা যে আমরা সেখানেও যে ওই যা ফিরে ওই লাউ মাচাটার গায়ে, যারা কবিতাটি পড়েছেন তারা জানবেন বিষয়টি। অর্থাৎ ঘুরে ফিরে আমরা কিন্তু শুধু যাওয়া আসার মধ্যেই রয়েছি, নিরন্তর যাওয়া আসার মধ্যেই আমাদের এই জীবন এবং এই জীবনের পথ চলা। কেউ ছুটে চলছেন, কেউ খোঁড়াচ্ছেন, কেউ চলতে পারছেন না, তবে ছোটার নামই বেঁচে থাকা, আর বেঁচে থাকার নামই জীবন। আমরা কবির পরবর্তী কবিতায় যাব। এই একই কাব্যগ্রন্থ থেকে আর একটি কবিতা পাঠ করছি। কবিতার শিরোনাম শব্দ। শব্দগুলি রোদে পুড়ছে, ভিজছে বৃষ্টিতে। কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়। শব্দগুলো নীরবে দাঁড়িয়ে আছে ম্রিয়মান পিছনের সারিতে, না সামনে আসতে চায় উজান ঠেলে ভিড়ের মাঝে। হল্লার হুল্লোড়কে পাশ কাটিয়ে ব্রহ্ম কিংবা ব্রাহ্মণ রূপে, অথবা রূপান্তরিত শিলা হয়ে। সবার উপরে মানুষ্য তো তাহার উপরে নাই। বিংশ শতকের 9-এর দশকে সাহিত্য নেলিনকে শুনতে হলো ক্রেমলিন ভাঙার শব্দ, আর 7-এর দশকে তাজা প্রাণগুলো রক্ত নালাবে গঙ্গার জলে ঢেউয়ে ছলাৎ শব্দ তুলল। কেউ শুনল বা কেউ শুনল না। শান্তির গোঁপ পাকানো, ডাক্তারের ববচ্ছেদ, বাগানের ফুল ফোটানোর শব্দ কি কান পেতলি শোনা যায়। আমরা খুব মন দিয়ে যে জিনিসটা লক্ষ্য করলাম, বা আপনারাও দেখছেন, যে কবির চিন্তা ভাবনা একটা বামপন্থী ধারাকে বহন করে। অবশ্য আমাদের দেশে বামপন্থা বলতে গেলে অনেক প্রশ্ন এসে যায়, অনেক কিছু থেকে যায়, সেগুলোর কথা না হয় বাদই দিলাম। কিন্তু একটা সময় এসেছিল, আমরা ছোটবেলায় দেখেছিলাম, একটা জরুরি অবস্থার দাপাদাপি। 6-7 দশকে একটা ভয়াবহ চিন্তা ভাবনার প্রকাশ আমাদের এখনো আমাদের মনকে নাড়া দিয়ে যায়। এবং সেই সময় অনেক কিছু বিষয়, যে মানুষের কতগুলো জায়গায় যেন হাত পা বাঁধা ছিল, কিছু বলার জায়গা, বা এমনও দেখেছি হয়তো আন্দোলনরত বা এমন কিছু ঘটনা ঘটছে, হয়তো প্রশাসন যথাযথ তাকে হয়তো আমরা চোখের সামনে রেখেছি, হয়তো গ্রেপ্তার করে নিয়ে চলে যাচ্ছে। একটা অবস্থা এরকম ঘটেছিল। তা সেই সময়টা অনেকটা দেখা যায় আমরা পাবলো নেরুদাকে দেখেছিলাম। আপনারা পাবলো নেরুদার নাম শুনেছেন। স্পেনের বুকে একটা সময় প্রবল গৃহযুদ্ধের বাতাবরণ তৈরি হয়েছিল, এবং সেই সময় উনি এমন একটি কবিতা লিখেছিলেন যেটি রাজশক্তির রোষানলে পড়েছিল। তারপর কি হয়েছিল সে কথা জানার জন্য অনেক বিদগ্ধ মানুষ পর্দার ওপারে রয়েছেন। আমরা তার কবিতাটাও শুনে নেব। তোমরা জিজ্ঞেস করবে, কোথায় গেল সেই লাইলাক ফুল, কোথায় গেল আফিম ফুলের পাপড়িতে পাপড়িতে ছাওয়া আত্মদর্শন, আর প্রায় আকাশ ঝামরে আসা সেই অঝোর বৃষ্টি ধারা, যে তার কথাগুলোকে পাখপাখালি আর গাছ গাছালিতে ঠেসে রাখত। আমি তোমাদের ব্যাপারগুলো সব বুঝিয়ে দিচ্ছি। আমি বাস করতুম মাদ্রিদের এক উপকণ্ঠে, যেখানে ঘন্টা ছিল, ঘড়ি ছিল, গাছ ছিল। ওখান থেকে চোখে পড়তো
কাস্তিলের শুকনো মোহনা পেরিয়ে চামড়ার মতো মসৃণ সমুদ্র। সবাই আমার বাড়িটাকে বলতো ফুলের বাড়ি, কেননা বাড়ির চারিদিক যেন জেরেনিয়াম ফুলে ফুলে উপচে উঠত। সবসময় কুকুর আর বাচ্চারা ঘুরঘুর ঘুরঘুর করত। রাউলকে কি তোমার মনে পড়ে? রাফায়েলকে? মাটির নিচের গোপন আস্তারা থেকে তোমার কি মনে পড়ে ফেদেরিকো, যেখানে গ্রীষ্মের উজ্জ্বল সূর্যালোক পাপড়ির মুখে ঝরে ঝরে পড়ত? ভাই, ভাই আমার, সবই চড়া সুরে বাঁধা, দরাজ কণ্ঠস্বর, কেনা বেচার রসদ, সুস্বাদু রুটির পাহাড়। আমার আরগুয়েলের স্তূপাকার গলিতে হেক মাছ, পলায় পলায় চলত তেলের মাপনি, বিস্তর হই হট্টগোল আর গুলতানিতে ভরে উঠত রাস্তা ঘাট, মিটার লিটার, জীবনের যত সূক্ষ্ম মাত্র। পাহাড় প্রমাণ জমে ওঠা বাড়ি, হিমেল সূর্যের ঠাস বোনা যত ঘর বাড়ির ছাদ, হাতির দাঁতের মতো মসৃণ আলু, আর সমুদ্রের দিকে গড়িয়ে চলা টমেটোর ঢেউ। হঠাৎ একদিন সকালে সবকিছু দাউ দাউ জ্বলে উঠল। হঠাৎ একদিন সকালে মাটি থেকে লাফিয়ে উঠল বন্ধুৎসব, গোগ্রাসে গিলতে লাগলো মানুষ। তারপর থেকে শুধু আগুন, আগুন আর আগুন। তারপর থেকে শুধু বারুদ আর রক্ত। উড়োজাহাজ আর মুর্দের সঙ্গে নিয়ে এলো দস্যু দল, আংটি আর শাহজাদিদের সঙ্গে নিয়ে এলো দস্যু দল, আশীর্বাদ জানাবে বলে কালো ধর্মযাজকদের সঙ্গে নিয়ে এলো দস্যু দল। আকাশ থেকে ওরা নেমে পড়লো শিশুদের খুন করবে বলে। রাস্তায় রাস্তায় শিশুর রক্তের বন্যা বয়ে গেল, অবিকল শিশুর রক্তেরই মতো অনায়াস ভঙ্গিতে। শিয়ালও যাদের দেখে ঘৃণায় মুখ ফিরিয়ে নেবে, ওরা এমন সব শিয়াল। শুকনো কাঁটা গাছও যাদের মুখ থেকে উগড়ে দেবে, ওরা এমন সব কাঁটা গাছ। বিষধর কেউটেও তাদের দেখে নাক ছিটকবে, ওরা এমনই সব হিংস্র। তোমাদের সঙ্গে সামনাসামনি আমিও উঠে আসতে দেখেছি ঢেউয়ের মতো উত্তাল স্পেনের রক্তধারা, ঔদ্ধত্য আর ছুরির উর্মিমালায় তোমাদের তলিয়ে দিতে। বেঈমান সব সেনাধ্যক্ষ, তোমরা দেখো আমার বাড়িটা নিহত, স্পেন ক্ষত বিক্ষত। তবু ফুলের বদলে প্রতিটি মৃত বাড়ির ফিনকি দিয়ে ছুটছে জ্বলন্ত ধাতু। স্পেনের প্রতিটি ফোকর থেকে ঠিকরে বেরুচ্ছে স্পেন। প্রতিটি নিহত শিশুর থেকে জন্ম নিচ্ছে একটা সেনদৃষ্টি রাইফেল। প্রতিটি পাপ থেকে জন্ম নিচ্ছে এক একটা বুলেট, যা একদিন খুঁজে পাবে অব্যর্থ লক্ষ্য, তোমার হৃৎপিণ্ড। যদি তুমি জানতে চাও কেন তার কবিতায় স্বপ্ন পাতা আর তার দেশের ঘর বাড়ির কথা থাকে না, তাহলে এসে দেখে যাও রাস্তায় রাস্তায় রক্ত। এসে দেখে যাও রাস্তায় রাস্তায় রক্ত, রাস্তায় রাস্তায় গড়িয়ে যাওয়া রক্তের ধারা। আমার আরেকটি কাব্যগ্রন্থ মূর্ছিত সময় নাকি কালের মূর্ছনা থেকে একটি কবিতা পাঠ করছি। কবিতার শিরোনাম আগুন জ্বালতে চাই। মুখে নুরো জেলে দিতে আসিনি, আগুন জ্বালতে চাই। পাকদণ্ডী পথের ক্লান্তি যখন জড়ায় পা, তখনই তাকাই নিচে কতটা উঠলে দেবতার আলোয়। অন্ধকার রাত খোলস ছেড়ে দিব্যদৃষ্টে চারিধারে খুঁজে নেয় আমার মাঝে পরন্ত বিকেলে রোদ্দুর নির্যাস। মুহূর্তে প্রতিভাস রাত্রি দিনের ইতিহাস, আঁকা হয় শিলাভূত পথের প্রতি ধাপে বস্তু জগতের অনিবার্য রূপ, গন্ধ, প্রেমের ছবি এবং ঘুমন্ত শিশুর ঠোঁটে সূর্যমুখী চুম্বন। আমার চারপাশে আছে যত বাতাস, ফুসফুস ভরে টেনে নিই সব, ফু দিয়ে নিভাই না, বাড়াই আগুনের আক্রোশ। জীবন ও মৃত্যুর মাঝখানে কামনা, হিংসা, পবিত্রতা, নারীর প্রতিচ্ছায়া দাও দাও শিখায়, দোল খায়, জ্বলে পুড়ে হয় না তো ছাই। মুখে নুরো জেলে দিতে আসিনি, আগুন জ্বালতে চাই। কবি আগুন জ্বালতে চান। আমরা কবির কবিতায় এই ভাবনাটার প্রকাশ পেলাম। কিন্তু আগুন তো অনেক রকম হয়। প্রদীপের শিখা, সেও আগুন।
মোমবাতির শিখা অবশ্যই আগুন, কিন্তু একটা ভয়ঙ্কর উন্মাদনার আগুন। যে আগুনের মধ্যে লুকিয়ে রয়েছে মানুষকে ভালোবাসার আগুন, দেশকে ভালোবাসার আগুন, স্বদেশ সঠিক পথে চলুক, এই ভাবনা। আমরা দীর্ঘদিন স্বাধীন হয়েছি, আমরা নিজেদের স্বাধীন বলে গর্ববোধ করি। ব্রিটিশ শাসিত ভারতবর্ষ স্বাধীনতার পর এদিক ওদিক করে প্রায় ৭৩ বছর অতিক্রান্ত। আচ্ছা, আপনারা একটু নিজের বুকে হাত দিয়ে প্রশ্ন করুন তো, আমরা কি অর্থনৈতিক স্বাধীনতা সঠিক অর্থে পেয়েছি? যদি তাই আমরা পেয়ে থাকতাম, বেশি কিছু দেখতে হবে না। আজকের করোনাময় পরিস্থিতিটা একটু ভাবুন না, একটু চিন্তা করুন যে আমাদের অর্থনৈতিক স্থিতিশীলতার যেমন একটা অভাব এবং সমবন্টন, মানুষের মধ্যে একটা আর্থিক বিশাল তফাৎ না থাকা, এগুলো কি আমরা সঠিকভাবে ভেবেছিলাম? আরো একটা প্রশ্ন রাখি, যদিও আমি খুব কম জানা লোক। যেমন ধরুন, আমরা বলি ভারতবর্ষ স্বাধীন, কিন্তু সত্যি কি আমরা রাজনৈতিকভাবেও স্বাধীন? অনেকগুলো প্রশ্ন তো অনেক সময় ওঠে। আমরাও দেখেছি, আপনারাও দেখেছেন, আমরা ইংরেজদের কাছ থেকে কি ধরনের স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা লাভ করেছি, সেটা সমাজ সচেতন যারা মানুষ তারা চিন্তা করবেন। যাই হোক, এগুলো আপনাদের ভাবনা। আজকের ভাবনা থেকে শুধু প্রশ্নটা উস্কে দেওয়া হলো। আমরা কবির পরবর্তী কবিতায় যাচ্ছি। তার আগে একটা কথা বলি যে স্বাধীনতার প্রকৃত কি রূপ হওয়া উচিত সেটাও একটু ওপার বাংলার কবি শামসুর রহমানের কণ্ঠে শুনে নিলে বোধহয় বিষয়টা আরো একটু ভালো লাগলেও লাগতে পারে। স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজর কবিতা, অবিনাশী গান। স্বাধীনতা তুমি কাজী নজরুল, ঝাঁকড়া চুলের বাবরি দোলানো মহান পুরুষ। সৃষ্টি সুখের উল্লাসে কাঁপা স্বাধীনতা তুমি শহীদ মিনারে অমর ২১শে ফেব্রুয়ারির উজ্জ্বল সভা। স্বাধীনতা তুমি পতাকা শোভিত স্লোগান মুখর ঝাঁঝালো মিছিল। স্বাধীনতা তুমি ফসলের মাঠে কৃষকের হাসি। স্বাধীনতা তুমি রোদেলা দুপুরে মধ্য পুকুরে গ্রাম্য মেয়ের অবাধ সাঁতার। স্বাধীনতা তুমি মজুর যুবার রোদে ঝলসিত দক্ষ বাহুর গ্রন্থিল পেশি। স্বাধীনতা তুমি অন্ধকারের খাঁ খাঁ সীমান্তে মুক্তি সেনার চোখের ঝিলিক। স্বাধীনতা তুমি বটের ছায়ায় তরুণ মেধাবী শিক্ষার্থীর শানিত কথার ঝলসানি লাগা সতেজ ভাষণ। স্বাধীনতা তুমি চাখানায় আর মাঠে ময়দানে ঝোড়ো সংলাপ। স্বাধীনতা তুমি কালবৈশাখীর দিগন্ত জোড়া মত্ত ঝাপটা। স্বাধীনতা তুমি শ্রাবণে অকুল মেঘনার বুক। স্বাধীনতা তুমি পিতার কোমল জায়নামাজের উদার জমি। স্বাধীনতা তুমি উঠানে ছড়ানো মায়ের শুভ্র শাড়ির কাপড়। স্বাধীনতা তুমি বোনের হাতের নম্র পাতায় মেহেদির রং। স্বাধীনতা তুমি বন্ধুর হাতে তারার মতো জলজলে এক রাঙা পোস্টার। স্বাধীনতা তুমি গৃহিণীর ঘন খোলা কালো চুল হাওয়ায় হাওয়ায় বুনো উত্তাম। স্বাধীনতা তুমি খোকার গায়ের রঙিন কর্তা খুকির অমন তুলতুলে গালে রৌদ্রের খেলা। স্বাধীনতা তুমি বাগানের বট
কোকিলের গান, বয়সী বটের ঝিলিমিলি পাতা, যেমন ইচ্ছে লেখার আমার কবিতার খাতা। লোকটা মরতে গিয়েও মরল না, লোকটা মরতে গিয়েও মরল না। নদী, পর্বত, সমুদ্র, জঙ্গল, মরুভূমি আঁকা ম্যাপে তার চোখ গেল আটকে। শুধু দেখতে পেল না আকাশ আর আকাশের রং। হয়তো এই মৃত্যু তাকে অপরাধী করত ভেবে ঠোঁট শুকনো হয়ে এসেছিল, বুকের ভিতর কান পেতে শুনেছিল বাতাসের সাঁই সাঁই শব্দ, হৃৎপিণ্ডের রক্তজালিকা মুহূর্তে হয়েছিল খরস্রোতা। মনে পড়ে গিয়েছিল শৈশবে উপোস ডিঙ্গানো স্কুল, বেড়া পেরোনো পুলিশের ক্যাম্প, কান ঘেঁষে বুলেটের দুর্বার গতি। এখন মৃত্যুকে ডিঙ্গিয়ে শ্মশানতলায় হাজির। আগুন জ্বলছে, পুড়ছে, জীবন পুড়ছে না। সে কোনোদিন শুকনো নদীতে পা ডোবানোর বিলাস নিয়ে বেঁচে থাকতে চায়নি। ছোট বড় সত্য মিথ্যার ঘুটনি জলে হয়তো ফতনার নিশানাও পায়নি, তবু লোকটা মরতে গিয়েও মরল না। শুনলেন কবিতাটি? মরার কথা ছিল কিন্তু মরল না বা মরল, এটা যেমন এক ধরনের, এখানে কিছু সামাজিক চিন্তা ভাবনা কবির মধ্যে এসছে। খুব যে আমরা বলবো যে কবি এক্ষেত্রে খুব ফ্রাস্ট্রেটেড বা উদাসীনতার কথা কিন্তু বলেনি, কিন্তু কেন জানি না, মানে আসলে হয় কি জানেন তো, আমরা একটা কথা বলি অনুষঙ্গ স্মৃতি। আপনারা যারা অনুষঙ্গ স্মৃতি সম্পর্কে জানেন তারা দেখবেন কোনো একটা কিছু আমরা দেখছি, হঠাৎ দেখলাম রাস্তায় 68 নম্বর, এই যে 68 কথাটা দেখলাম, এমন হতে পারে হয়তো সেটার সাথে সাথে আমার 1968 সালের কোনো কথা মনে পড়ে গেল, এটাকে বলা হয় অনুষঙ্গ স্মৃতি। তা আমার এই কথাটায় হঠাৎ যেন এই কবিতাটি শুনতে শুনতে, যদিও এর সঙ্গে ওই কবিতার মিল আছে আমি বলবো না, কবি জীবনানন্দ দাশের 8 বছর আগের একদিন কবিতাটির কথা মনে পড়ে গেল। সেখানে জীবনানন্দ দাশ একজন মানুষের মৃত্যুকে এমনভাবে দেখিয়েছেন, ফ্রাস্ট্রেশনে মৃত্যু। কবি ইউজ করেছেন সেই লাইনগুলো, যে আমরা সেই কবি উদ্ধৃত যে পংক্তিগুলো, তার মধ্যে আমার যতদূর মনে আছে তিনি বলেছিলেন, যে ব্যক্তি আত্মহত্যা করলেন, বধূ শুয়েছিল পাশে, শিশুটিও ছিল, প্রেম ছিল, আশা ছিল, জ্যোৎস্নায় তবু সে দেখিল কোন ভূত, ঘুম কেন ভেঙে গেল তার, অথবা হয়নি ঘুম বহুকাল, লাশ কাটা ঘরে শুয়ে ঘুমায় এবার। লোকটি আত্মহত্যা করেছিল। কেউ দেখুন মানুষের যে স্বাভাবিক চাহিদা তার সবই ছিল, কিন্তু কোথায় যেন একটা অতৃপ্তি ছিল। অর্থাৎ এই অতৃপ্তিটা যেমন সামাজিক ক্ষেত্রে হতে পারে, এই অতৃপ্তিটা মনোজগতেরও একটা অদ্ভুত অতৃপ্তি হতে পারে, যেটা হয়তো আমাদের মতো সাধারণ মানুষের সেভাবে বুঝে ওঠা সব ক্ষেত্রে সম্ভব হয় না। আমরা চলে যাব এবার কবির পরবর্তী কবিতার দিকে, এবং তার আগে আমরা একটা কথা বলে নেব যে এবার যে কথায় যাব, এবার যে দুটি কবিতা আমরা কবির লেখা স্বরচিত কবিতা আমরা শুনব, কবি যেটি লিখেছেন সেইখানে আমরা এই যে করোনা সম্পর্কিত লেখা, এটা তিনি কবিতার মনন দিয়ে সেটা লিখেছেন, এবং এই করোনা পরিস্থিতিটা আমাদের সত্যি সত্যি একটা যেন অন্য পৃথিবীতে এনে দিয়েছে। দেখুন, যখন থেকে ভারতবর্ষে লকডাউনের পালা শুরু হলো, তার পরের জীবন আর তার আগের জীবন কোথায় যেন একটা বিস্তর ফারাক।
একটা কথা অনেকেই ব্যবহার করেন, সোশ্যাল ডিস্টেন্স। হোয়াই সোশ্যাল ডিস্টেন্স? সামাজিক দূরত্ব তো আমরা এমনিই তৈরি করে নিয়েছি অনেক ক্ষেত্রে, আমাদের কিছু কিছু মানুষ তো এগুলো তৈরি করেছে। এটাকে ঠিক সামাজিক দূরত্ব শব্দটা কেন এলো, কোথা থেকে এলো, আমার মতো সাধারণ মানুষের কাছে বোঝার প্রশ্ন না এটা। তবে আমার মনে হয়, বোধ হয় আমার ক্ষুদ্র বুদ্ধিতে যা বলে, এটাকে বোধ হয় শারীরিক দূরত্ব বা ফিজিক্যাল ডিস্টেন্স বললে কথাটা আমার মতো না বোঝা লোকের মনে হয় বোধ হয় ভালো লাগতো শুনতে। কারণ সামাজিক দূরত্বটা বোধ হয় ঠিক গ্রহণযোগ্য লাগছে না। কেন জানেন? এই যে করোনা পরিস্থিতিতে আমরা কাটিয়ে আসছি দিনের পর দিন, দেখা যাচ্ছে বহু মানুষ অপর মানুষকে দেখলে যেন একটা আতঙ্কিত হচ্ছে, তার বাড়িতে প্রবেশ করুক মনে প্রাণে হয়তো চাইছেন না। এই যে বিষয়গুলো, এইগুলোকে বরং আপনারা যদি সামাজিক দূরত্বের খাতায় ফেলেন, তাহলে মনে হয় আমার মতো না বোঝা লোকের একটু বুঝতে সুবিধা হতো। যাকে আমি আর এ বিষয়ে কথা বাড়াবো না, আমরা চলে যাব করোনার আবহে কবি যে দুটি কবিতা লিখেছেন সেই দুটি কবিতায়। বর্তমানে ভাইরাসের দাপাদাপিতে এই দুঃসময়ে আমার কবিতা দ্বন্দ্ব। আমি সমুদ্র দেখিনি, জানলার রেলিং ধরে দাঁড়িয়ে বৃষ্টি নামলো ঝমাঝম, নিয়ে চলে জন্মবেলায়। গাছের পাতায় ঝরে আমার মায়ের মুখ, ভিজে ঘাসে হেঁটে চলেছে বাবা। এমন সময় কলিং বেলটা বেজে চলেছে, টেবিলে রাখা মোবাইলটাও বাজে। দরজা খোলা, কথা বলা, জলের ফোঁটায় বুকের মাঝে উতলা সাগর ঢেউ। কথা বলতে বলতেই খুলি দরজা, কতকাল দেখিনি তোকে, তাই তো এলাম চলে, আমি নাসিরুদ্দিন চাচা। কানে বেজে চলেছে মৌমিতার কথা, আর যে থাকতে পারি না। ডুবিয়ে দিচ্ছে সাগরের নোনা জল, আছড়ে দিচ্ছে মায়ের মুখ, বালিতে আটকে গেছে বাবার পা। বাড়িতে এসো চাচা, আমার হাতটা ধরো, তোমার মতো ভিজি একবার। এই সংকটকালীন আমার কবিতা বৃত্তগোল। বৃদ্ধের ঝোলা মুখে ঢেউ খেলানো, অসম্ভব যন্ত্রণার চিহ্ন স্পষ্ট। রেশনের দোকানের সামনে গোল গোল দাগ কাটা, সে আজও জানে না বৃত্তের কোন বৃত্তে তার ঠাঁই। বাড়ি নাই, ঘর আছে, টিনের ছাউনি দরমা ঘেরা। বাবার আমলে ঘরের পাশে সেই নিম গাছটা আশীর্বাদের ভঙ্গিমায় আজও দাঁড়িয়ে আছে। কোকিল শালিক উড়ে গেলে পাতাগুলো ঝরে পড়ে চালায় মায়ের কান্নার মতো। বাবা যেদিন খুন হলো ওই গাছতলায়, পুলিশ সেদিন ইট দিয়ে গোল দাগ কেটেছিল। তখন থেকে তারা খাওয়া প্রাণ পাখিটা বুকের মাঝে বাসা বেঁধে আছে, মাঝে মাঝে শীষ দেয়, কিন্তু পেটের মধ্যে ডাল কুত্তা খিদের ঘেউ ঘেউ শব্দে করে দিশাহারা। আবার নুব্জ হাঁটা, সামনে দায়িত্বপূর্ণ লঙ্গরখানা, গোল কাটা দাগে দাঁড়ায়, মনে পড়ে লম্ফের আলোয় পড়া লক্ষণের গণ্ডি কাটা। ছদ্মবেশী রাবণ ঘিরে আছে তাকে। কবির করোনা সংক্রান্ত দুটি কবিতা শোনার মধ্যে দিয়েই আমরা আজকের মতো শেষ করছি আজকের ভাবনা। আমি তাপস নাগ আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল সকাল 7:30 আবার দেখতে ভুলবেন না আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আজকের ভাবনা। নমস্কার। চ্যানেল ভিশন আয়োজিত গান, কবিতা, সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30।